সুপ্রিয় সুধী, উচ্চারক আবৃত্তি কুঞ্জের অনলাইনে নিয়মিত আয়োজন অন্তপুর নিকট দূর। আমাদের এই শিরোনাম ভিত্তিক আয়োজন আজকে অষ্টম পর্বে আমরা পদার্পণ করতে যাচ্ছি। অষ্টম পর্বের আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের মধ্যে রয়েছেন আমাদের এই সময়কার অন্যতম একজন প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পী, প্রতিভাবান আবৃত্তি শিল্পী, ঢাকার স্বরকল্পনা আবৃত্তি চক্রের আবৃত্তি বন্ধু পলি পারভিন। রয়েছেন 21 মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক আরেফ চৌধুরী, একজন সংগঠন পরিচয়, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, দিল ওমে সালমা, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে যুক্ত আছে উচ্চারকের সদস্য আবৃত্তি শিল্পী ইকরা বিনতে বিল্লাহ। সে সঙ্গে আমাদের আজকের এই আয়োজনের সাথে অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন, তিনি যুক্ত হওয়ার চেষ্টা করছেন। আমাদের এই উচ্চারক আবৃত্তি কুঞ্জের জন্ম লগ্ন থেকে যাদের সহযোগিতা, যাদের উৎসাহ, যাদের অনুপ্রেরণা আমাদেরকে তাড়িত করেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এবং যাদের কাছ থেকে আমরা সংগঠন করা শিখেছি, সংগঠন কিভাবে করতে হয়, সাংগঠনিক বন্ধু কিভাবে দৃঢ়ভাবে ধরে রাখতে হয়, এইসব বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে সেই 20 বছর আগে শিখেছি, 25 বছর আগে শিখেছি, এবং আমরা সেই শেখার জায়গাতেই এখনো আছি। সেই রকম একজন সংগঠক, একজন পেশাদার ব্যক্তিত্ব এবং বাংলাদেশ টেলিভিশনের একজন লোকশিল্পী, তালিকাভুক্ত শিল্পী তসলিম চৌধুরী কাজল। আমরা একটু পরে তাকে হয়তোবা যুক্ত করব। প্রিয় উপস্থিতি এবং আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের এই আয়োজনের সাথে যুক্ত আছেন, দর্শক হয়ে, শ্রোতা হয়ে, সকলকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শুরুতেই বিনম্র চিত্তে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই মাসেই যার প্রয়াণ ঘটেছিল সপরিবারে, এবং আগামী 15 আগস্ট আমাদের সেই শোক সন্তপ্ত একটি দিনের জন্য আমরা অপেক্ষা করছি, যেদিন আমরা শ্রদ্ধা ভরে বঙ্গবন্ধুকে এবং তার পরিবারের সদস্যরা যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করব। তার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই আগস্ট মাসে অনেক বিখ্যাত কবি সাহিত্যিকরাও গত হয়েছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের আজকের অন্তপুর নিকট দূর অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করছি উচ্চারক আবৃত্তি কুঞ্জ নামের একটি ফেসবুক পেজ থেকে। আমাদের যারা বন্ধুরা, আমাদের যারা সজ্জন, যারা সহজন, তাদেরকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আমরা শুরুতে আমাদের আবৃত্তির বন্ধু উচ্চারক সদস্য ইকরা বিনতে বিল্লার কাছ থেকে আমরা তার কৌশল জানতে চাই, কি অবস্থায় তার বর্তমান সময়টা কাটছে। আমি ইকরা বিনতে বিল্লাকে বলছি তার মাইক্রোফোন মিউট করা আছে, আনমিউট করার জন্য, তাহলে আমরা তার কথা শুনতে পাবো। ইকরা বিনতে বিল্লা, আজকে আমাদের প্রাণের সংগঠন উচ্চারকের নিয়মিত আয়োজন অন্তপুর নিকট দূর এর অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত।
আসলে করোনাকালীন সময়ে আমরা সবাই বাসায় বন্দি, সবাই নিজ নিজ জায়গা থেকে একটা প্রচেষ্টা, ক্ষুদ্র একটা প্রচেষ্টা চালাচ্ছি নিজেদের মনোরঞ্জনের। সেই জায়গাটা থেকেই আসলে আজকে আমাদের অষ্টম পর্বে পদার্পণ। আহ, আশা করছি আপনাদের আজকে আমাদের অনুষ্ঠানটি ভালো লাগবে, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। দুঃখিত, আমরা সুপ্রিয় সুধী, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি সবার দৃষ্টি আকর্ষণ করছি আর কি। শোনা যাচ্ছে এখন আওয়াজ? আচ্ছা, দুঃখিত, আমরা প্রযুক্তি নির্ভর এই ধরনের অনুষ্ঠানে আমরা অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। সেটি যারা দর্শক শ্রোতা আছেন তারা অবশ্যই জানেন এবং তারা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এইটুকু আমরা প্রত্যাশা করছি। কারণ প্রযুক্তির সুফল কুফল বা প্রযুক্তির পজিটিভ নেগেটিভ দুটো বিষয় আমরা পেয়ে থাকি। আজকেও হয়তোবা আমরা এই একটি ঘন্টা আমরা যে ব্যস্ত থাকবো আমাদের বন্ধুদের নিয়ে, আমাদের দর্শক শ্রোতাদের নিয়ে, আমরাও হয়তোবা এরকম প্রযুক্তির বিড়ম্বনার সম্মুখীন হতে পারি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো। তো সে যাই হোক, আমরা ইকরার কাছ থেকে কথা শুনেছি। কবিতা কি পড়া হয়েছে? আমরা কি আবৃত্তি শুনতে পাই? আমরা তোমার কাছ থেকে আবৃত্তি শুনতে চাই। তুমি শুরুতে কোন কবিতাটি আবৃত্তি করবে ইকরা? নিবেদন করছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৌলিক নেশা। আচ্ছা, ওকে। পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠে একটিও তারা আজ। পিতামহ, আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই
আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই শুধু অন্ধকার, শুধু অন্ধকার। পিতামহ, আমি এক নিষ্ঠুর সময়ে বেঁচে আছি। এ এক আশ্চর্য সময়, যখন আশ্চর্য বলে কোনো কিছু নেই, যখন নদীতে জল আছে কি না আছে কেউ তা জানে না। পিতামহ, আমি এক আশ্চর্য সময়ে বেঁচে আছি, যখন আকাশে আলো নেই, যখন মাটিতে আলো নেই, যখন সন্দেহ জাগে যাবতীয় আলোকিত ইচ্ছার উপরে। দেখেছি নিষ্ঠুর হাত, পৃথিবীর গৌরিক নিষাদ হয়। পিতামহ, তোমার আকাশ কতখানি নিচ্ছিল। পিতামহ, তোমার হৃদয় কতখানি নিচ্ছিল। আমার হৃদয় নীল, আকাশের হৃদয়ে যাবতীয় বিখ্যাত নীলিমা আপাতত কোনো এক স্থির অন্ধকারে শুয়ে আছে। পিতামহ, আমি সেই ভয়ের দরুন অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে একটিও তারা আজ। মনে হয় আমি এক অমোঘ মৃত্যুরই কাছাকাছি নিয়েছি আশ্রয়। পিতামহ, ধন্যবাদ ইকরা বিনতে বিল্লাহ। একটি প্রাসঙ্গিক কবিতা দিয়েই তার আবৃত্তি শুরু হয়েছে এবং আমাদের মূলত আবৃত্তির এই অনুষ্ঠান এই প্রাসঙ্গিক একটি কবিতা দিয়ে শুরু করলাম। এ পর্যায়ে আমরা অনির্বাণ চৌধুরীর কাছে যাচ্ছি। অত্যন্ত ব্যস্ততম একটি জায়গায় সে ব্যস্ততার মধ্যেই আছে। সে আমাদের দেশের একেবারে সীমান্তে টেকনাফ, উখিয়া এসব অঞ্চলে কাজ করছে। তারপরও আমরা তাকে আজকের এই আয়োজনে পেয়েছি, এজন্য আমরা উচ্চারকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমি তার কাছ থেকে জানতে চাই সেই সুদূর টেকনাফে এই করোনা কালে তার সংক্ষেপে শুনতে চাইবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সেই আকাঙ্ক্ষিত জন, আমাদের আলোচক, শিল্পী এবং একজন সংগঠক তসলিম চৌধুরী কাজল। কাজল ভাইকে আপনার স্বাগত জানাই। আবার অনির্বাণের কাছে যাচ্ছি। অনির্বাণ, প্রথমেই সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে আমাকে যুক্ত করবার জন্য। উপস্থিত সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা রইল। প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করতে চাইছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা এই দিনটি হয়তো আমাদের জন্য, আমাদের বিষয়ের জন্য না, আমাদের খুব খারাপ একটি দিন আমরা পার করেছি 15 আগস্ট 1975 সালে। আশা করছি আমরা সবসময় একটি কথা আমি বলে থাকি, ব্যক্তি মুজিবের মৃত্যু হলেও মুজিব আদর্শের মৃত্যু নেই। আমরা যারা তরুণ সমাজ রয়েছি তারা তার আদর্শকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের প্রিয় ভাই ফারুক ভাই জিজ্ঞেস করছেন এই করোনা কালে কক্সবাজারের অবস্থাটা কিরকম। তো নয়, আমি যেখানে রয়েছি রেড জোনের মধ্যে রয়েছে, ভগবানের কৃপায় হয়তো এখনো সুস্থ রয়েছে। সবসময় কবিতার সাথেই থাকছি এবং কাজ নিয়েই আছি। আমি কথা আর না বাড়িয়ে আমি প্রথমেই বঙ্গবন্ধুকে নিবেদন করে একটি পুঁথি অর্থাৎ জালাল খান ইউসুফীর শোক দিবসের পুঁথি কাব্যের অংশবিশেষ একটু পাঠ করে শোনাচ্ছি। শোনেন ভাই রে ভাই, বইলা যায় বঙ্গবন্ধুর কথা, 71 যার কারণে পেলাম স্বাধীনতা, বঙ্গবন্ধু তিনি, বঙ্গবন্ধু তিনি, সবাই চিনি, চিনি না কেউ নাই, এই আমাদের বাংলাদেশটি যার খাতিরে পাই, তিনি জাতির নেতা, তিনি জাতির নেতা, জাতির পিতা, স্থপতি বাংলার, সর্বযুগের সর্বসেরা বাঙালি আমরা রে। আচ্ছা, আমাদের
অনির্বাণ অনেক দুর্গম অঞ্চলে থাকে। অনির্বাণ আসছে? অনির্বাণ আমি শুনতে পাচ্ছি, নেটের থেকে বের হয়ে গেছি, দুঃখিত। এখানে নেটের একটু প্রবল পরিমাণ সমস্যা। আমি আবার শুরু করছি। তিনি জাতির নেতা, জাতির পিতা, স্থপতি বাংলার, সর্বযুগের সর্বসেরা বাঙালি আমরা রে। যে আগস্ট মাস, এই যে আগস্ট মাস সর্বনাশ করেছে ঘায়ে, এই মাসের 15 তারিখ শোক দিবস হয়, ফলে খতমে কোরআন পড়ায়, খতমে কোরআন পড়াই, মিলাত পড়াই, সিন্নি সালাত করে মাগফিরাত কামনা করি, সূরা কেরাত পড়ে সেদিন গভীর রাতে, সেই দিন গভীর রাতে এই ঢাকাতে ধানমন্ডিতে হায়, বঙ্গবন্ধুর বাসভবনে কি ঝড় বয়ে যায়, আছে ইতিহাসে, আছে ইতিহাসে আগস্ট মাসে কি যে হয় ঘটনা, ইতিহাসে লেখায় আছে একটু নয় রটনা। কিছু সৈন্য সেনা, কিছু সৈন্য সেনা পথ চেনে না, বিপদগামী লোকে জাতির হৃদয় ক্ষত করে দেয় ভাসিয়ে শোকে। মেজর হুদার আসে, মেজর হুদারাস, নাজমুল মাজেদ, আজিজ পাশায়ার, মেজর ডালিম, ফারুক রশিদ, কিসমত শাহরিয়ার, আরো ছিল যারা সবাই তারা বিদ্রোহ করিয়া ফায়ার করে যায় এগিয়ে সীমার বেশ ধরিয়া। গুলির শব্দ শুনি ঠিক তখনই কামাল জেগে ওঠে, অস্ত্র হাতে দ্রুত বেগে বাইরে আসেন ছুটে। চলছে গোলাগুলি, করেন গুলি ওদের লক্ষ্য করে, মেজর হুদার গুলি লেগে কামাল গেলেন মরে। ঘাতক সামনে চলে, ঘাতক সামনে চলে, ফায়ার চলে, শব্দ ওঠে ভারী, বঙ্গ জাতির প্রিয় নেতা ওঠেন তাড়াতাড়ি। বিষয় বুঝতে পেরে তড়িৎ করে ফোন করেন বারবার সেনা প্রধান শফিউল্লাহ, কর্নেল জামিলার। ওই দিক সিঁড়ি বেয়ে আসবে রে বজলুল হুদার দল, এসে দেখেন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে অবিচল আছেন বঙ্গবন্ধু, এক বিন্দু নাই যেন ডর ভয়, বন্দী হইয়া গেছেন আপনি বজলুল হুদাই কয়। চলুন মোদের সাথে আছে গাতে যে পোশাক আপনার, মোটেও সময় নাই এখন কাপড় বদলাবার। মুজিব গর্জন ছুড়ে ধমকে মেরে বলেন কথা কিছু, তামাকের পাইপ আনতে গেল ওরা যায় পিছু। পাইপটি নিয়া হাতে তাদের সাথে নামতে থাকেন নিচে, হুদার দলের সবাই আছে বঙ্গবন্ধুর পিছে। নিচে মেজর নূরে উচ্চ স্বরে ইংরেজিতে বলে, সময় নষ্ট করছো হুদা, সময় যাচ্ছে চলে, শুনেন অন্য সুরে। লাখ বছরে এমন নেতা আর হবে না এ বাংলায়, শোক দিবসের সেই কাহিনী শোনেন ভাই সবাই। 71 সোনার বাংলার হাজার হাজার ছেলে স্বাধীনতা আনলো কেড়ে বুকের রক্ত ঢেলে। শেখ মুজিবুর বঙ্গ জাতির ঘুম ভাঙানো নেতা, ভুলে নাই পৃথিবীর মানুষ যার ভাষণের কথা। এমন কবি, এমন নেতা পাবে বলো আর কোথায়? শোক দিবসের সেই কাহিনী শোনেন ভাই সবাই। বাংলাদেশের 7 কোটি লোক যার আহ্বানে দাও কাস্তে আর কোদাল হাতে গিয়াছিল রণে, সেই সে নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 75 ঘাতক দলে কাইরা নিছে প্রাণ।
বঙ্গবন্ধুর শোকে তখন বঙ্গ নিথর হইয়া যায়। শোক দিবসের সেই কাহিনী শোনেন ভাই সবাই। পাঠ করছিলাম জালাল খান ইউসুফী, শোক দিবসের পুঁথিকাব্য থেকে অংশ শেষ। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অনির্বাণ চৌধুরী, যে যে কথাগুলো এই বয়ানে উঠে এসেছে, একটা সুর এবং ছন্দের মধ্য দিয়ে যে পুঁথি কাব্যের মতোই যে বয়ান, এই একটি ছোট্ট বয়ানে উঠে এসেছে সেই ৭৫-এর ১৫ই আগস্টের কাল রাত্রিতে যা যা ঘটেছিল সেরকম বিষয়গুলোর একটি দৃশ্যকল্প আমরা আমাদের চোখের সামনে যেমন ভাসতে দেখছি এই বর্ণনায়। অসাধারণ পাঠ। আমরা আবারও আসবো অনির্বাণের কাছে। এখন আমরা আসছি আমাদের আজকের আবৃত্তি শিল্পী দিল উম্মে সালমা। সালমা সম্পর্কে আমরা আগেই বলেছি, অত্যন্ত মেধাবী এবং প্রজ্ঞাবান একজন মানুষ। সাংগঠনিক চর্চার বয়স কম হলেও আবৃত্তি নিয়ে তার উঠা বসা অনেক দিনের, এবং এখন বর্তমানে পেশাদারিত্বের জায়গায় তিনি একজন শিক্ষক। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় শিক্ষকতা করার পাশাপাশি সংস্কৃতি চর্চা, এবং এই করোনা কাল গত 4টি মাস কিভাবে সবকিছুকে কিভাবে আমরা এই সময়টাকে পার করেছি সেই বিষয়ে একটু শুনতে চাই। এরপরে আমরা তার কাছ থেকে আবৃত্তি শুনবো। দিল উম্মে সালমা। ধন্যবাদ স্যারকে। উচ্চারক আবৃত্তি কুঞ্জের নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্তপুর নিকট দূরের পর্ব 8-এ যারা আজকে যুক্ত আছেন লাইভে এবং যারা শুনছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। স্যার যেটা বললেন কর্মজীবন এবং সাংস্কৃতিক চর্চা সেটা পাশাপাশি কিভাবে চলছিল, আসলে আমার জন্য এটা একটু কষ্টকর হয়ে গিয়েছিল। কর্মজীবনে প্রবেশ করার পরে সংগঠনে কিছুটা সময় দিতে আমার কিছুটা না অনেকটাই আমি আসলে পিছিয়ে পড়েছিলাম সাংগঠনিক চর্চার দিক থেকে। তবে আমি বলবো যে করোনার যে সময়টা সেটা আমার জন্য একদিক থেকে আশীর্বাদ স্বরূপ। আমি এই করোনার কারণেই এখন অনলাইনে ঘরে বসে অনলাইনে যুক্ত হতে পারছি এবং অন্য আবৃত্তি সুরিত যারা আছেন তাদের আবৃত্তি শুনতে পাচ্ছি। এবং এই প্রথমবারের মতো আজ প্রায় 1.5 বছর পর আমি আবৃত্তি করছি। তো আমার জন্য আসলে এটা অনেক আনন্দের। যদিও আমরা যে সময়টা পার করছি সেটা আসলেই খুবই সংকটের একটা সময়। এই সময়টাতে আমরা অনেক নিকটজনদের হারিয়েছি, দেশের অনেক স্বাস্থ্য সুরিত যারা আছে, চিকিৎসক সেবক, তাদেরকে হারিয়েছি। আমি আজকের দিনে তাদের স্মরণ করছি, তাদের ত্যাগের কথা স্মরণ করছি। আমরা কি আবৃত্তি শুনতে পারি? জি অবশ্যই। আজকে আমার প্রথম নিবেদন সলিল চৌধুরীর একগুচ্ছ চাবি। আচ্ছা। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি,
এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না খোলে না, শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলত। আসলে কি জানিস, ওই সব চাবিগুলো হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল ওই চাবি দিয়ে এসব দরজা খোলে না। তবু তুই ফেলে দিস না, যত্ন করে তুলে রেখে দিস। তুইও যখন চলে যাবি তোর সন্তানের হাতে দিয়ে দিস। ওই সব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। ধন্যবাদ সালমাকে। অন্যরকম একটি স্বাদের কবিতা আমরা শুনতে পেলাম, যেটা হচ্ছে ঘর গোছানো বা গৃহস্থালির বা সংসারের বা উত্তরাধিকার সূত্রের যে যোগসূত্র মানুষের পরম্পরায় বয়ে আসে, দায়িত্ব কাঁধে পড়ে, সেই সমস্ত বিষয়ে একটা মিথস্ক্রিয়া এই কবিতার মধ্যে আমরা পেয়ে যাই। ধন্যবাদ সালমাকে। আমরা এখন আবৃত্তি শুনবো পলি পারভিনের কাছে। এরপরে আমরা আমাদের আজকের অতিথি আলোচক তসলিম চৌধুরী কাজল, তার কাছ থেকে আমরা কথা শুনবো। আমরা পলি পারভিনের কাছে আবৃত্তি শোনার আগে এই যে সময় আমরা হয়তোবা করোনা কালকে এই দুঃসময়টাকে আমরা বারবার সামনের দিকে নিয়ে আসছি কথায়, কাব্যে বা আলোচনায়, কিন্তু যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন তাদের বক্তব্য হচ্ছে এই বিষয়গুলো মনস্তাত্ত্বিক জায়গা থেকে যত দূরে সরে রাখা যায় ততই ভালো। তারপরেও আমরা যেহেতু অনেক দিন পর এই অন্তর্জালে দেখা, দীর্ঘদিনের পর, যেমন আমরা আমাদের এই তসলিম চৌধুরী কাজল ভাইকে আমরা দেখছি আজকে প্রায় 1 বছর বা 6 মাস তো অধিক হবেই, প্রায় 8 মাস পর দেখছি। তো এরপরে কেন দেখা হয়নি, বিষয়গুলো তো একটাই, সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো আমরা পলির কাছ থেকে জানতে চাই সময়টা কিভাবে কাটছে। যদি আমরা দেখছি, আমরা জানি, আমরা শুনছি প্রতিদিন পলি কোথাও না কোথাও স্ক্রিনে আছে, লাইভ অনুষ্ঠানে কোথাও না কোথাও আছে, হয় সামনে না হয় পিছনে, নেপথ্যে সে দর্শক হয়ে আছে, আমরা তার কমেন্ট দেখতে পাচ্ছি, আবার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা তার অসাধারণ কিছু কবিতার আবৃত্তি। বিশেষ করে সে গত কয়েকটি পর্বে সে বাংলাদেশের কয়েকজন তরুণ কবিকে একটি পর্বে তরুণ কবির কবিতা কাব্যগ্রন্থকে যে এককভাবে আবৃত্তির মধ্য দিয়ে একটা অনুষ্ঠানে নিয়ে এসেছে তার একক প্রচেষ্টায়। সব মিলে তাকে আমরা সাধুবাদ জানাই এবং শুনতে চাই করোনাকালীন নিজের যে সময় ব্যস্ততা সেই সম্পর্কে, এবং পরবর্তীতে আমরা আবৃত্তিও। প্রথমেই ধন্যবাদ জানাই উচ্চারক আবৃত্তি কুঞ্জকে আমাকে অন্তপুর নিকট দূরের এই আয়োজনে সম্পৃক্ত করবার জন্য। খুব সংক্ষিপ্ত করেই কথা বলবো, কারণ আজ আবৃত্তি শোনাতে এসেছি। করোনাকালীন এই সময়টায় ফারুক তাহির ভাইয়া যেটা বললেন যে মানসিক স্বাস্থ্যের উন্নতির কারণে বলা হয় যে যতটা আসলে কম উদ্বিগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত থাকা যায় আমরা যেন না থাকি, সেই জন্য চেষ্টা করতে হবে আসলে মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য। তো সেটার জন্য আসলে অন্তর্জালে আমাদের ভরসা, গান, কবিতা, নাচ, অভিনয় সবকিছুই কিন্তু আমরা গত কয়েক মাসে দেখতে পাচ্ছি যে অন্তর্জালেই হচ্ছে। আমি পেশায় মূলত একজন শিক্ষক, এখন আবৃত্তি নিয়ে কাজ করছি, আবৃত্তি বিভাগে কয়েকটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। এর আগে শিক্ষকতা করেছি একটি প্রতিষ্ঠানে, সেই চাকরিটি ছেড়ে পুরো দস্তুর কবিতার সাথেই এখন সময় কাটছে আমার। তো দেখা গেছে যে এখন করোনাকাল না থাকলে আমি কেন্দ্রীয় বুলবুল ললিত কলা একাডেমিতে ক্লাসই নিতাম, সেই সময়টায় এখন আবৃত্তি করছি, লাইভে আছি। বলা যায় যে কবিতার সাথেই গেরস্থালি আমার চলছে। এতটুকুই থাকুক কথা, আবৃত্তিতেই চলে যাব। ঠিক আছে, আবৃত্তিই শুনি। হ্যাঁ, আবৃত্তিই শুনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে স্মরণ করেই
সবাই তাদের প্রথম নিবেদনটি করলেন সালমা আপা ছাড়া। তো শুরুতে তাকে দিয়েই শুরু করব আমার প্রথম নিবেদন। আমাদের জন্য তিনি কি রেখে গেছেন, তিনি কি আমরা সবাই জানি। তারপরেও কবিরা তাদের লেখনীর মাধ্যমে আমাদের সামনে গুছিয়ে উপস্থাপন করেছেন কিছু কথা। তেমন একটি কবিতা সুজন বড়ুয়ার লেখা, আমাদের জন্য তিনি। পড়ছি। আমরা গাইব মন প্রাণ খুলে নতুন সুরের গান, আমরা লিখব নতুন ভাষায় কবিতা ও অভিধান, আমরা খেলবো ঘুরবো উড়বো চড়ে বাতাসের রেলে, আমরা নাচবো ময়ূরের মতো মনের পেখম মেলে, আমরা নাইব নাউটি বাইব কাঁপিয়ে নদীর কূল, আমরা ফুটবো বাগানে যেমন ফুটে ওঠে সব ফুল, স্বপ্নের রঙে রাঙিয়ে রাঙিয়ে আমরা আঁকবো ছবি, কেউ ডাক্তার বিজ্ঞানী হব, কেউ বা শিল্পী কবি, আমাদের এই পথ চলা যেন হয় ভয়ে বাধাহীন, কারো কাছে যেন না থাকি আমরা পদানত পরাধীন, সেই সংগ্রাম করে অবিরাম গিয়েছেন একজন, আমাদের কথা ভেবে করেছেন নিজের জীবন পণ, তিনি আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান, আমরা গাইব কেবলই গাইব তাঁর জয় গুণগান, তার জন্যই আজকে আমরা মাথা উঁচু করে চলি, তার জন্যই আজকে আমরা বাংলায় কথা বলি, তার জন্যই আমরা স্বাধীন এ দেশের নাগরিক, তার জন্যই আজ আমাদের অবারিত 10 দিন, তার জন্যই হাজার যুগের আধার পেরিয়ে আসা, তার জন্যই ঝলমলে এই আলোর জোয়ারে ভাষা, তার জন্যই আমরা এভাবে নিজেদের চিনলাম, তার জন্যই পেলাম বাঙালি পরিচয় আর নাম, তার জন্যই পেলাম বাঙালি পরিচয় আর নাম, তার জন্যই পেয়েছি ছায়া প্রীতি ছায়া মায়া মাখা, পেয়েছি জাতীয় সঙ্গীত এক সুমধুর মোহনীয়, আমার সোনার বাংলা গান যে আমাদের বড় প্রিয়, আমরা সকলে মিলে যতবার যখনই গাইয়ে গান, শুনি যেন ঠিক জাতির পিতার উদাত্ত আহ্বান, বলো একসাথে হাতে রেখে হাতে বাংলাকে ভালোবাসি, ভয় নেই আমি আছি তোমাদের কাছাকাছি পাশাপাশি, তার এই বাণী শুনি আর মানি পথ চলি প্রতিদিন, তিনি আমাদের স্মৃতিতে আছেন জাগরুক অমলিন, তিনি থাকবেন তাঁর অবদান অক্ষয় অম্লান, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্মৃতিতে চির জাগরুক থাকবেন, আমাদের জন্য তিনি। বাহ, অনেক সুন্দর একটি কবিতা, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দের একটি তালের একটি কবিতা আমরা শুনলাম পলি পারভিনের কণ্ঠে, অসাধারণ। আমরা সময় কিন্তু বয়ে যায়, এর মধ্যে অনেকেই মন্তব্য করেছেন, অনেকের মন্তব্য আমি শো করেছি, দেখিয়েছি, কিন্তু পড়ার সুযোগটা হয়তো বা হয় না, হবেও না। আমি আবারও কিছু কিছু মন্তব্য দেখানোর চেষ্টা করব। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের কি রিয়েকশন সেটাও আমাদের জানা উচিত। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি আজকের অতিথি আলোচক জনাব তসলিম চৌধুরী কাজল, একজন পেশাদার মানুষ, ব্যাংকের, একটি বেসরকারি ব্যাংকের বড় কর্মকর্তা। তার চেয়ে বড় পরিচয় তিনি আমাদের এই উচ্চারক আবৃত্তি কুঞ্জের শুভানুধ্যায়ী পরিষদের সদস্য। এটি তার কাছে বড় পরিচয় হয়তো বা নয়, কিন্তু আমার কাছে, আমাদের কাছে অনেক বড় পরিচয়। এবং আমি শুরুতেই বলেছিলাম যাদের কাছ থেকে সংগঠন শেখা, সাংগঠনিক যে কর্ম দক্ষতা, যে বন্ধুতা অর্জন করতে হয়, যে ঘনিষ্ঠতা তৈরি করে নিতে হয়, যে সম্পর্ক আজীবনের জন্য সূত্রে গেঁথে নিতে হয়, এই ধরনের বিষয়গুলো আমরা 25 বছর ধরে তাদের কাছ থেকে শিখেছি এবং সেই শেখাটা শুরু করেছে 1995 সাল থেকে। আজও পর্যন্ত আমাদের সম্পর্ক আছে এবং উচ্চারকের বয়স যতদিন 18 বছর, এবং এই 18 বছর ধরে উচ্চারকের
সঙ্গেও তাদের সম্পর্ক, যেমন কাজল ভাইয়ের সম্পর্কে 18 বছরই। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন লোকশিল্পী, তালিকাভুক্ত শিল্পী। মূলত আধুনিক গান, লোকসঙ্গীত এই দুটোই করেন। আমরা আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের যে এই যে প্রচেষ্টা, আমাদের যে আবৃত্তি বা আমাদের যে অনলাইনের যে আয়োজন, এবং এই যে করোনা কালেও বসে না থেকে সাংগঠনিক চর্চার মধ্য দিয়ে সবাইকে একই সূত্রে বেঁধে রাখার যে তৎপরতা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে হয়তো আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো। সরাসরি যাচ্ছি জনাব তসলিম চৌধুরী কাজল ভাইয়ের কাছে। কাজল ভাই, ধন্যবাদ আজকের এই চমৎকার আয়োজনে আমাকে যুক্ত করবার জন্য। আমাকে কি শোনা যাচ্ছে? আমি একটু ফিডব্যাক পেতে চাই। শোনা যাচ্ছে। আর একটু পিছনে গেলে কাজল ভাই আরো ভালো লাগবে। আচ্ছা, আরেকটু যদি পিছনে যেতে পারেন। ঠিক আছে। না, পিছনে গেলে আজকে চমৎকার কাজল ভাই, পিছনে গেলে কি বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে দেখি তো, চেহারাটা আমরা দেখতে পাচ্ছি না। এই যে আর আবার আগের জায়গায়, এই যে এখন ভালো। আর একটু ইয়া হলে এই পর্যন্ত দেখা গেলে ভালো লাগবে। ঠিক আছে, এখন ওকে, হ্যাঁ চলবে। ধন্যবাদ। শুনছি। আজকের আয়োজনে আমাকে যুক্ত করবার জন্য অনুজ আমার অত্যন্ত প্রিয় ভাজন ফারুক তাহেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা অংশগ্রহণ করেছেন ফারুক ছাড়াও, তারা আমার কাছে নতুন মুখ, কিন্তু তাদের যে কথাগুলো শুনলাম অসম্ভব ভালো লাগার কিছু কথাবার্তা, কবিতাও শুনলাম। সবচেয়ে ভালো লাগলো এই যে পলি, এই কিছুক্ষণ আগে উনি আবৃত্তির সাথে গৃহস্থালী, এই শব্দটা আমার খুব ভালো লাগলো আর কি। তা আমরা তো আর সবাই যার যার অবস্থান থেকেই, কেউ সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত হচ্ছি, কেউ পেশাগত জীবনে অন্য কাজেও যুক্ত আছি। ফারুক যে চেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘ 18 বছর ধরে, এর আগেও আবৃত্তি চর্চার সাথে সে ছিল, আমরা একসাথেই সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত ছিলাম। ফারুকের সাংগঠনিক শক্তি প্রশ্নাতীত, তার পরিবেশনা অসাধারণ, আমরা শুনি। আর যদিও আমাদের ছোট ভাই, কিন্তু কাজে অনেক বড় ভাই হয়ে গেছে। তার পারফরমেন্স, তার সাংগঠনিক দক্ষতা আমাদের বড় ভাইয়ের মতো। তো যা বলেছে এটা খুব আন্তরিক কিছু সম্পর্কের কারণেই এই ধরনের একটা আয়োজনে যুক্ত হওয়া। তার চেয়ে আরো অনেক বেশি কাজে যুক্ত আছে, পেশাদারিত্বের সাথেই যুক্ত আছে এমন এমন লোক এই সমস্ত আয়োজনে যুক্ত থাকারই কথা ছিল, আমাকে না নিয়ে। তো আমি মূলত গানের লোক, আমি গান করতেই ভালোবাসি। তবে আবৃত্তি যে একদম করি না বা শুনি না তা নয়, কারণ সাংস্কৃতিক যে চর্চা আমাদের শুরু হয়েছে, এমন একটা পরিবেশে আমরা চর্চা শুরু করেছি, সেখানে শুধু গান নয়, গান, কবিতা, নাটক, চারুকলা, সব বিষয়ে আমাদের মানে সব বিষয়ে কাজ করার সুযোগ ছিল এবং করেছি, এবং সব বিষয়ে নিজেদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। তো আমি আজকে মূলত কবিতা শুনছি, হয়তো আরেকজনের কবিতা মনে হয় এখনো শুনিনি, বাকিদের কবিতা তো অসাধারণ হয়েছে। আমরা যারা চট্টগ্রামে কাজ করতাম, এখন ঢাকায় আছি, বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার মধ্যে চট্টগ্রামের অবস্থান যে কত উঁচু মাত্রায়, সেটা বলবার অবকাশ এখানে নাই। চমৎকার কি গান চর্চার কথা বলি, সঙ্গীত চর্চার কথা বলি, আবৃত্তি চর্চার কথা বলি, নাট্য চর্চার কথা বলি, এমনকি চারুশিল্পী যারা আছেন, মর্তুজা বসিররা যারা আছেন, তারাও চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তো আমি আজকে এই আয়োজনে, যেহেতু মূলত কবিতার আয়োজন, রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ যাচ্ছে, তারপর আবার এটা একটা শোকের মাস। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি এই মাসেই। সবাই সুন্দর সুন্দর কবিতা বলেছেন, পড়েছেন। আমি জাস্ট রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধাও জানাতে চাই। আজকে একটা ছোট্ট একটা কবিতা অনেক বড়, আমি সবাই যদি এখানে পারমিট করেন, আমি কিছু কবিতার অংশ পড়তে চাই আর কি।
অবশ্যই অবশ্যই। সেটা হচ্ছে শেষের কবিতার একদম শেষের কবিতা, আমার খুব প্রিয়, অনেক লম্বা কবিতা, অনেক পুরনো কবিতা এবং উপন্যাসের সাথে সাথে পড়তে পড়তেই বলা যায় এটা মুখস্থ। এবং এত লম্বা কবিতা পড়ার তো সুযোগ এখানে নাই। উচ্চারণের ভুল ত্রুটিতে অবশ্যই মার্জনীয়। আপনারা সবাই অনেক ভালো ভালো কবিতা পড়েন, আবৃত্তি করেন। শুরু করছি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়াই ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসে ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। এতটুকুই আমার আপনাদের সাথে জাস্ট একটু যুক্ত হলাম কবিতার মাধ্যমে। আর আমি আপনাদের পরিবেশনাই শুনতে চাই। আর আমার পেশাগত যে জীবন সেটা আজকে নাই বললাম। সঙ্গীত জীবনের কিছু কথাবার্তা হয়তো বলতে পারতাম, কিন্তু আবৃত্তির চর্চায় এটা বিঘ্ন সৃষ্টি করতে পারে। আমি এখানেই শেষ করছি। এই জন্য ধন্যবাদ সকলকে। না, আমরা আবারও আসবো আপনার কাছে কাজল ভাই। আমরা যে কবিতা শুনলাম, কারো কি কিছু বলার আছে? আমি বলেছি কাজল ভাই বোধহয় শুনতে পাইনি, খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি যেটা বলছি প্রাসঙ্গিক আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কাজল ভাই যে বললেন একটি সংগঠনে আমরা এমন এমন বিষয়গুলো, সব বিষয়গুলো আমরা শেখার জানার সুযোগ হয়েছে। এই যে চারুকলার কথা বললেন, একটি কথা আমরা প্রসঙ্গক্রমে আমি বলছি, যেহেতু এই অনুষ্ঠানগুলো অনেকটা আমাদের একেবারে মানে সবার জন্য উন্মুক্ত হলেও আমাদের কিছু কিছু পরিচিত লোক, কিছু কাছের লোক আমাদের এই অনুষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে দেখেন আর কি। পরবর্তীতে অনেক শ্রোতা, অনেক দর্শক থাকেন। তো সে যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, কাজল ভাইয়ের হাতের লেখা কি অসাধারণ, এবং তার যে লেটারিং, আমাদের যে অনুষ্ঠান, আমরা উচ্চারকের একটা উৎসবের সময় আমরা বলছিলাম যে কাজল ভাই চট্টগ্রামে অন্তত ককশিটে আমাদের উৎসবের লেখাগুলো একটু কেটে দিয়ে যান। মানে এরকম ককশিটে হাতে লেখা বা ব্রাশ দিয়ে রং তুলিতে যে লেখা, দেয়াল লেখা বা অনুষ্ঠানের ব্যানার লেখা, এই অসাধারণ। মানে একজন মানুষের অনেকগুলো গুণ। তার মধ্যে আরেকটা যে বিষয় বলছেন, উচ্চারণের সৃজনশীল তো বটে, উচ্চারণের দোষ ত্রুটির কথা উনি বলেছেন। অথচ আমরা তাদের কাছ থেকে উচ্চারণ শিখেছি, কত শব্দ যে শুদ্ধ উচ্চারণ তাদের কাছ থেকে শিখেছি সেই 25 বছর আগে। এগুলো হচ্ছে আজকে আমরা মানে আমাদের যে জানার যে অভিজ্ঞতা, আমাদের জানার যে ভান্ডার, সেখানে সব জমা হয়ে আছে, এবং সেগুলো আছে বিদায় আমরা সামনের দিকে যাচ্ছি। তো সে যাই হোক, এটাই কাজল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। বিনয়, খুব ভালো লাগলো কাজল ভাই, আপনার সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমরা আবারও শেষের দিকে আপনার কথায় আসব। এখন আমরা আবারও পুনরায় আবৃত্তির দিকে যাচ্ছি। অনির্বাণ আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন। অনির্বাণের সাথে এই লুকোচুরি খেলা আমাদের চলেই, আবার আমার সাথেও যাদের এই যে অন্তর্জালে যোগাযোগ বা অনুষ্ঠান, আমিও যে জায়গাটায় থাকি সেখানেও একটু নেটওয়ার্ক প্রবলেমটা সবসময় থাকে। আজকে এখনো পর্যন্ত অশেষ রহমত, ভালো আছি, চলছে। তো আমরা এখন ইকরার কাছে, তার কাছে আরেকটি কবিতা আমরা শুনতে চাই, সেটা যে কোনো বিষয়ের হতে পারে। ইকরা বিনতে বিল্লাহ উত্তর কবিতা। বেশ ভালো লাগছিল কাজল ভাই, পলি আপু, আলমা আপু, অনির্বাণ দা সবার আবৃত্তি শুনতে বেশ ভালো লাগছিল। আমি আমাদের সবারই খুব পছন্দের একটা কবিতা নিবেদন করার চেষ্টা করছি। নিবেদন করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি,
33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশী দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করবে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল ঘড়ি কিনতে পারিনি। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারিদের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত আগুনে এসেছে। আমার দিকেও না ফিরেও যায়। বাবা আমার গাছ পেয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যাল ঘড়ি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও ওরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ দিয়েছি। দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার মুখে শুধুই শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ধন্যবাদ। ধন্যবাদ ইকরাকে তার আবৃত্তির জন্য। আমরা একটি অতি পরিচিত আবৃত্তি শুনেছি এবং একটি জায়গায় সে আঞ্চলিক যে অ্যাকসেন্টটা যুক্ত করেছে সেটি আমাদের শুনতে তত খারাপ লাগেনি, আমার বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ। এখন আমরা এখন আবৃত্তি শুনতে চাই আবারও সেই আমাদের সালমা, দিল উম্মে সালমার কাছে। আমরা তার কাছ থেকে এবার কি শুনছি সালমা? চট্টগ্রামের একজন কবি জিল্লুর রহমান স্যারই বলছি, কারণ তিনি এক সময় আমার গবেষণায় সুপারভাইজার হিসেবে ছিলেন। জিল্লুর রহমান স্যারের একটা কবিতা, সাকুরা গাছের নিচে, এই কবিতাটি বলছি। সাকুরা গাছের নিচে দুপুরে ঝলক ওঠে প্রতিদিন। দুপুরে এতটা রং এর আগে এভাবে ধরেনি। প্রতি বসন্তের শেষে কত গ্রীষ্মে সাকুরা গাছের ফুল ঝরে ঝরে পড়ে গেছে। কত ফুল দোলেছে কিশোর শিশু, যুবক যুবতী, প্রেমমগ্ন কতজন। এমন দুপুর শুধু এবছরই এলো। এবছরে বিষে বিষে ভরেছে বাতাস বিষে। চারপাশে অবিরত মানুষের মৃত্যু ধেয়ে আসে। এমন দুপুরে আজ সাকুরা ফুলের রং আরো বেশি ঝলসে দিয়ে এসেছে হরিণ শিশু। হরিণী ও কর্তা হরিণেরা দলে দলে আসে। নাড়া হরিণের দল কখনো বা হালকা চালে, কখনো অলস্য পায়ে ঘোরে। কেউ কেউ জিরিয়ে নিয়েছে লীলাছলে। কোনো মানুষের পুত্রকন্যা এসে বিরক্ত করেনি আজ। আজ সব মানুষেরা, চকিত চঞ্চল মানুষেরা বিষণ্ণতা রোগের শিকার। বসে আছে প্রকৃতি বিমুখ, ঘোরগ্রস্ত মুখ মাথা ঢেকে। বহির্বিশ্বটাকে পৃষ্ঠ প্রদর্শন করে অন্তর্লীন সে কোন ভাবনায়। প্রকৃতি সুন্দর হলে, হরিণেরা উল্লসিত হলে, প্রজাপতি আরো বেশি রং গায়েতে জড়ালে,
মানুষের শিশুদের কি যায় কি আসে, যখন ভরেছি আজ মানুষ মারার বিষ বাতাসে বাতাসে। এবছর বিষ বিষ তালব্যস্যগুলো মূর্ধন্যস্য হয়ে নিঃশ্বাসের জল সমঝরে রাত্রির গভীর অন্ধকারে। মথ ভেসে ওড়ে পথ পথ, মানুষের প্রাণগুলো দেহ খাঁচা ছেড়ে মথ হয়ে উড়ে যায় সে কোন বেঘরে। তাহের ভাই কথা শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে বোধহয়। হ্যাঁ, ধন্যবাদ সালমাকে। আমরা জিল্লুর ভাইয়ের একটি কবিতা শুনলাম। জিল্লুর ভাই আমাদের ভাই সম্বোধন করি। তিনি একজন বিখ্যাত একজন ডাক্তার, শুধু ডাক্তার নয়, তিনি যে বিষয়ে গবেষণা করেছেন সেই বিষয়টি খুব রিয়ার একটি বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম মেডিকেল কলেজে আছেন। সে যাই হোক, দিলুর ভাইয়ের কবিতা আমাদের কাছে খুব অসাধারণ লাগে। তার প্রথম কবিতার বইয়ের নাম সাদা অন্ধকার। সে যাই হোক, আমরা এখন আবার কবিতা শুনতে চাই। আমাদের অনির্বাণ আছে, অনির্বাণকে আমি যুক্ত করতেছি। অনির্বাণ এই মুহূর্তে আছে যখন আমরা তার কাছ থেকে এই কবিতা শুনে ফেলি। অনির্বাণ শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, আমাকে কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা তোমার কাছ থেকে পরিবেশনা শুনতে চাই। আচ্ছা, আমি তাহলে পরিবেশনা শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়াই কবিতাটি। আচ্ছা, ওকে। কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। দুঃখিত, অনির্বাণ রিমোট এরিয়ায় থাকে, আমরা আগে বলেছি। একেবারে উখিয়াতে পাহাড়ি অঞ্চলে তার কর্মসূত্রে থাকতে হয় আর কি। তো অনির্বাণকে আমরা কি শুনতে পারবো? আনমিউট করো মাইক, তোমার মাইক আনমিউট করো, মাইক্রোফোন আনমিউট করো। ফারুক ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? আমি বুঝতে পারছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবার শুরু করছি। একটু সমস্যার মধ্যে রয়েছে যে এখানে নেটের খুব সমস্যা। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানীয়, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগে। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হতো। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আর সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটু উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে
আর ফেরা যায় না। এখন একটা পাহাড় কিনতে চাই, সে পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সে অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিনে পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরচর তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে। হে 10 দিক, হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। পাঠ করছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়াই কবিতাটি। নেটের সমস্যার জন্য ভালো করে শোনা গেছে কিনা আমি জানি না, এর জন্য খুব দুঃখ প্রকাশ করছি। শুনতে পেয়েছি, আমরা ভালো করেই শুনেছি। আমি স্ক্রিনে আমি নিজেকেও দেখতে পাচ্ছিলাম না, আমি পড়ে গেছি শুধু। না, আমরা দেখেছি, আমরা শুনেছি, ভালো হয়েছে, ভালো লেগেছে, ধন্যবাদ অনির্বাণ। আমরা সুযোগ পেলে আবার তোমার কাছে যাব, আর না হয় আমরা চালিয়ে যাচ্ছি আর কি। এখন আমরা আবারও পলি পারভিনের কাছে যাচ্ছি, আমাদের আজকের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী। তার কাছ থেকেই সরাসরি আবৃত্তি শুনতে চাই। পলি, এখন আমার যে নিবেদন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে, তার যেহেতু প্রয়াণ দিবস, তাকে স্মরণ করে, তার লেখা কোনো কবিতা নয়, তার একজন একনিষ্ঠ ভক্ত অনুরাগীর লেখা, তার ভাবনায় রবীন্দ্রনাথ, সেই কবিতাটি উচ্চারণ করব। তামান্না সারোয়ার নিপার লেখা আমার রবীন্দ্রনাথ। আলো 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 ভুবন ভরা, আলো আলো হৃদয় ভরা, আলো আলো ভুবন ভরা, আমার চোখে ঝলমলে কিংবা নিকষ রাত, কেউ থাকে না, সঙ্গে শুধুই আমার রবীন্দ্রনাথ। আমার বুকে মেঘ গুড় গুড়, চোখে বৃষ্টিপাত, কে আর আমায় সান্ত্বনা দেয়? কেবল রবীন্দ্রনাথ। আমি যখন একলা ভীষণ খুঁজে ফিরি পথ, একলা চলো গান শুনিয়ে সঙ্গী রবীন্দ্রনাথ। অন্তবিহীন নিরালোকে যখন আমি হারাই, নিশার মাঝে প্রভাত রবি আলো খুঁজে বেড়াই। আলো আছে, আলো আছে, আলোই ভুবন ভরা, কে দেখাবে এত আলো রবীন্দ্রনাথ ছাড়া? শ্রাবণ রাতে আকাশ কাঁদে, কাঁদে যখন মন, রবীন্দ্রনাথ দেখায় আমায় কদম কেয়ার বন। বৃষ্টি মুখর রাতে শোনায় রিমিঝিমি সুর, বৃষ্টি মুখর রাতে শোনায় রিমিঝিমি সুর। মনকে করে সঙ্গী মেঘের হারায় সেই সুদূর, চোখের চাওয়ার হাওয়ায় খানিক মনকে দোলায় কার? কালো হরিণে চোখের মায়া কে দেখেছে আর? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, শুধুই রবীন্দ্রনাথ। এমনি করে মনকে দোলায় আমার রবীন্দ্রনাথ। আমার মনে জোয়ার ভাঙা খুশির উল্কাপাত, হারের আনন্দেতে মাতায় রবীন্দ্রনাথ। গীতবিতান পাতা যেন সুরের ধারাপাত,
জীবন জুড়ে জড়িয়ে আছে আমার রবীন্দ্রনাথ, জীবন জুড়ে জড়িয়ে আছে আমার রবীন্দ্রনাথ। বাহ, 22শে শ্রাবণ যে রেশ এখনো কাটেনি, আমাদের এই করোনা কালেও রবীন্দ্রনাথকে বিভিন্নভাবে স্মরণ করা হচ্ছে। বাঙালি মাত্রই রবীন্দ্রনাথের কাছেই ফিরে যেতে হয়। আমরা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসেই রবীন্দ্রনাথকে ধারণ করি নানাভাবে, নানা অনুষঙ্গে, কবিতায়, গানে, এবং আমাদের যে পোশাক পরিচ্ছদ সবকিছুতেই আমরা রবীন্দ্রনাথকেই ধরে আছি। এই যে বাঙালির যে পরিধেয়, সেখানেও যে রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি বা এই যে জোড়াসাঁকোর পরিবারের একটা ভূমিকা রয়েছে, সেই কথাগুলো আমরা জানি। আমাদের যে বাংলা গানের বিশাল বিপুল ভান্ডার, সেই ভান্ডারে রবীন্দ্রনাথ যে কতখানি জায়গা দখল করে আছেন সেটি বলবার আর কোনো অবকাশ থাকে না। সবকিছুতেই রবীন্দ্রনাথ। আমরা তাকে তার এই প্রয়াণ দিবসে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। 22শে শ্রাবণ উপলক্ষে যে একটু আগে আবৃত্তি শুনলাম পলির কাছ থেকে, ধন্যবাদ। আমরা দুইটা করে আবৃত্তি আমরা শুনতে পেরেছি, নাকি দুইটা করে, নাকি একজনের কাছ থেকে? আমরা কি আরো একটি করে কি আবৃত্তি শুনতে পারি? আমরা যারা আছি এখন, আমরা প্রায় সকলেই আছি। আর না, অনির্বাণ নেই। আর কয়েকজন শ্রোতা বা দর্শক বলেছেন কাজল ভাইয়ের কাছ থেকে গান শুনবেন, সেটি সম্ভব হবে কিনা এটা কাজল ভাই জানবেন। কাজল ভাই, গান কি শোনানো সম্ভব? একটু আমার সীমাবদ্ধতার কথাটা বলতেই চাচ্ছিলাম না। আমি তো আসলে অসুস্থ হয়ে বাসায় বসে আছি আর কি। তো এই জন্য আমার যে হারমোনিয়াম অথবা যে আমি জানি সেগুলো অন্য জায়গায়। ধন্যবাদ। আবার পরে কোন এক সময় ইনশাল্লাহ হবে, অবশ্যই হবে। আচ্ছা, তাহলে আমরা আবারও এখন সালমা আছে, অনির্বাণও আসছে। আমরা আমাদের আমন্ত্রিত যে দুজন, তাদের কাছ থেকে আগে দুটো কবিতা আবৃত্তি শুনতে চাই। অনির্বাণের কাছ থেকে আমরা শুনতে চাই, শুনতে পাচ্ছি। এরপরে আমি রবীন্দ্রনাথ, এরপরে কাজল ভাইয়ের, আমরা শুনতে পাচ্ছি কাজল ভাইয়ের কাছ থেকে। নেটের সমস্যার কারণে আসলে আমি কোনো কথাই শুনিনি। আমি তবুও কবিতা পাঠের জন্য বলা হয়েছে, আমি কবিতা শুরু করছি। আমি রবীন্দ্রনাথকে স্মরণ করে তারই একটি কবিতা করছি, পরিচয়। এটা আমি একটু ভিন্ন রকম করে একটু নির্মাণ করেছি, চেষ্টা করছি। একটা পরীক্ষামূলক বিষয়, দেখি কিরকম হয় আজকে এটা শুনতে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অসর। মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদের লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পড়ে ছুড়ে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাঁতির, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানি। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হো, আমি তোমাদেরই লোক, আর কিছু না।
এই হোক শেষ পরিচয়। পাঠ করছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি। একটু ভিন্ন রকম করে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম, ফিডব্যাক জানালে ভালো হয়। আগে এভাবে করে কখনো করিনি, ভাবনার জগৎটা একটু অন্যরকম করে ফেলেছি। আমরা দেখছি আমরা চার পাঁচ জনের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি, তারা ভালোই বলছে। আমরা তো মানে আবৃত্তির যেহেতু নিজস্ব কোনো ব্যাকরণ নেই, সে কারণে আমরা বিষয়গুলো সময়ের বা সীমার মধ্য থেকে আমরা ভাঙতে পারি, গড়তে পারি। এই স্বাধীনতাটুকু আমাদের আবৃত্তি চর্চা যারা করি বা কবিতার যারা নির্মাণ করছি আবৃত্তির, তাদের আছে। এটা পরীক্ষামূলক ভাবে করা যায়। আমরা দর্শক শ্রোতার অনেকগুলো মন্তব্য দেখছি, ভালো লাগছে। আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন অনেকে, আমাদের অনেক বন্ধু স্বজন, বিশেষ করে আমাদের মাসুম আজিজুল বাশার, মোহিত বিশ্বাস, তারপর হচ্ছে আমাদের ইকবাল হোসেন জুয়েল, তারপর যুক্ত আছেন মিসবাহ মোকাররাবিন, তার বিশেষ পরিচয় আছে। সেই বিশেষ পরিচয় আমি এখানে দিতে চাই না। অনেকেই আছেন এরকম, আমি আরো যারা আছেন সবাইকে আমরা বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখন সরাসরি আবৃত্তি শিল্পী, আমন্ত্রিত আবৃত্তি শিল্পী পলি পারভিনের কাছে যাচ্ছি। তার কাছ থেকে আমরা এবার আবৃত্তি শুনতে চাই। পলি, কি শুনবো এখন? আচ্ছা, এখন একটু ভিন্ন কবিতা শোনাবো। জাতির পিতাকে স্মরণ করলাম, কবিগুরুকে স্মরণ করলাম, এখন একটু আমাদের বাস্তব জীবনে ফেরত আসছি। সমাজে আমরা বাস করছি, সমাজের প্রতি আমাদের অনেক দায় দায়িত্ব আছে, কিন্তু আমরা এখন সমাজে যে ধরনের অনাচার ঘটছে প্রতিনিয়ত বা সহিংসতা ঘটছে দেখে অনেক সময় সুযোগ থাকলেও প্রতিবাদ করি না, নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকি। যাদের আসলে প্রতিবাদ করার সুযোগ আছে তারাই করছে না। আমরা যারা সাধারণ জনগণ আছি তারা অনেক সময় চাইলেও পারছি না নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে। তো এমন একটি সমসাময়িক বিষয়কে নিয়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিখ্যাত একটি কবিতা উলঙ্গ রাজা, সেটি আজকে একটু পরিবেশন করতে চাচ্ছি। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য, উচ্চারক, কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজার নির্বোধ স্তাবক ছিল না। একটু শিশু ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল, কোথায় গেল? কেউ কি কোথাও তাকে জানো কোথায় আছে? পাহাড়ের গোপন গুহায় কি কেউ কি তাকে লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো, খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক, সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? রাজা তোর কাপড় কোথায়? জিজ্ঞেস করুক, শিশুটিকে খুঁজে আনো। বাহ, অসাধারণ কবিতা। কবিতাগুলো আমরা শুনি, এক একজনের কাছ থেকে শুনতে এক এক রকম করে ভালো লাগে। তো আজকে পলির কাছে আমরা কবিতাটি শুনলাম, একটু ভিন্ন আঙ্গিকের, শুনতে বেশ ভালো লেগেছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি।
এখন আমরা সালমার কাছ থেকে আরেকটি কবিতা শুনতে চাই। সালমা আমাদের উচ্চারকের সদস্য, দিল উম্মে সালমা। এখন কি শুনবো সালমা? আমার শেষ নিবেদন দ্য লাস্ট স্যালিউট, এটিও জিল্লুর স্যারের কবিতা। পড়ছি দ্য লাস্ট স্যালিউট। আমাদের এই বর্ষার আকাশে উদিত আজ কালো চাঁদ, ধম মেরে জেগে আছে বাঁশবাগানের মাথার উপরে, আর তার বুকের ভেতর থেকে ফোঁটা ফোঁটা লাল বৃষ্টি এসে সমস্ত হাসপাতাল, মেডিকেল কলেজের করিডোর, মোজাম্মেল চত্বরের অ্যাম্বুলেন্সের ব্যস্ততা সব ভিজে যাচ্ছে। আজ সাদা এপ্রন হঠাৎ কৃষ্ণবর্ণ অবর্ণ নিঃশ্বাসে। সমগ্র পৃথিবী থেকে সাদা রং চুরি করে নিয়েছে নিয়তি। সব কিছু ব্ল্যাক হোলের অজাচ দখলে, সব স্বপ্ন নিথর অবশ। এমনকি শিউলি, কাশ, গন্ধরাজ, সাদা গোলাপের রং কালো। কালো যে জনম দুঃখী আফ্রিকার ঘন অন্ধকার। আমরা সবাই জানি সব ফুল শুকালেই ঝরবে না। কিছু কিছু পুষ্প উৎপাটিত মানুষের নির্দয় আঙ্গুলে। কিছু ফুল পূজারীও ছিঁড়ে নেয় ভক্তি ভরে। দেবতার অর্ঘ্য হবে বলে যারা ফোটে ভরে রঙিন সজ্জায়, দেবতা তাদের দুঃখ কতটুকু জানে, কতটুকু ভাবে। প্রাচীন বলির ভক্ত মানুষকে দেবতা ভেবে সেবিছে ঈশ্বর এমন ব্রতের যারা, তাদের ফুসফুস আজ কোটি কীটে ভরা। আজ সেই ব্রতচারী নলকে জীবন ভেবে টানে অক্সিজেন। শরীরের সব রক্ত এক করে ঠুকে যায় শেষের সেলাম। হা দেবতা, ব্রতচারী বর লোভে অবশেষে নিস্পন্ধ সমাধি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সালমার শেষ পরিবেশনা শুনলাম। সুপ্রিয় সুধী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমরা ইকরার কাছ থেকে ছোট্ট একটি আবৃত্তি শুনবো, এরপরে আমরা সরাসরি আবার তসলিম চৌধুরী কাজল ভাইয়ের কাছেই আসবো। ইকরা, তুমি কি শোনাতে চাও এই পর্যায়ে? আমি শেষ নিবেদন আমাদের জাতীয় মাইক আনমিউট করো। হ্যাঁ, অংশ শেষ করার চেষ্টা করছি। কাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, রকি কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুদার ঠাকুর দাঁড়াই দুয়ারে, পূজার সময় হলো। সকলে দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠহীন, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খাইনি প্রসাদ দে। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিতে জলে। ভিখারি ভিখারি কয় ওই মন্দির পূজারী, হাই দেবতা তোমার মসজিদে কাল শিরনি আছে, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এমন সময় এলো মুসাফির, গায়ে তার আজার ইচ্ছে। বলে বাবা আমি ভুখা ভাখা আছি, আজ নিয়ে সাধ্যে। পেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ফেলা হলো দেখি লেখা, ভুখা আছো বড় গো ভাগা দেখি, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেয়। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে
80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, তাই বলি মোর ক্ষুদা রন্ধ বন্ধ করনি কভু। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কবিতাটি শুনলাম। যে সময়টা যাচ্ছে সেই সময়ের সাথে সাম্যের সম্প্রীতির যদি মেলবন্ধন না ঘটে, তাহলে এই সময় থেকে মানুষের উত্তরণের কোনো পথ আর থাকবে না। আমরা অত্যন্ত একটি কঠিন এবং দুঃসময় পার করছি। এই সময়টাতে আমরা সম্প্রীতি, সৌহার্দ্য এই বিষয়গুলোকে যদি সামনে নিয়ে না আসি, তাহলে আগামী যে সময়, আগামী যে পথ, সে কঠিন দুর্গম পথ পাড়ি দেওয়া অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা এখন অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আমরা সার্বিক বিষয়ে শুনতে চাই আজকের অতিথি আলোচক জনাব তসলিম চৌধুরী কাজল ভাইয়ের কাছে। কাজল ভাই, আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন আমাকে যুক্ত করবার জন্য। আর যারা পরিবেশন করলেন তাদের নাম না নিলেই নয়। অনির্বাণ চৌধুরী, অনেক দূর থেকে তিনি সংযুক্ত হয়েছেন। ইকরা, পলি পারভিনের কবিতা তো চমৎকার হয়েছে সবারই, আমি একজনের কথা বলছি না। আর যিনি সালমা, উনি শিক্ষকতা করেন, তাই না? সুন্দর। আসলে আমরা তো চট্টগ্রামে যারা আছি, চট্টগ্রামের তো সাহিত্য চর্চা নিয়ে বেশ সুনাম আছে, সুখ্যাতি আছে, সেটি আপনারা ধরে রেখেছেন, চলমান রেখেছেন। আর আমরা যারা এক সময় কাজ করতাম, এখনো যুক্ত থাকার চেষ্টা করছি, আমাদেরকেও সাথে রাখবেন এই ধরনের আয়োজনে। আমরা আবার নবীন হয়ে উঠি আর কি আপনাদের সামনে আসলে। আর এই ধরনের আয়োজন করোনার যে বৈরী পরিবেশ, প্রতিকূল পরিবেশ, খারাপ দিক যতগুলো আলোচনা হয়েছে, আমার মনে হয় ঠিক ততটুকুই ভালো দিক আছে করোনার। যেমন আজকের যে কবিতা আবৃত্তির অনুষ্ঠান হচ্ছে, এই কবিতা আবৃত্তি যদি কোনো একটা শিল্পকলা একাডেমিতে কিংবা কোনো অডিটোরিয়ামে হতো, যতজন অথবা যত দর্শক অথবা শ্রোতা এই অনুষ্ঠান শোনার সৌভাগ্যবান হতেন, আজকে আমার মনে হয় এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অনেক অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। আর এখানে বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন কিছু নয়। আর আমরা যে বৈরী পরিবেশে, প্রতিকূল পরিবেশেও আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে জানি এবং সেভাবেই আমাদের জীবন ধারণ করতে পারি, আমাদের জীবন চালিয়ে নিতে পারি, সেটা আমরা প্রমাণ করেছি। কি সংস্কৃতিতে, কি জীবন, কি জীবিকায়, সবকিছুতেই। আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। যারা এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন, 1 ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর ভুল হবে শুদ্ধ করব, আবার আমরা চর্চা করব, আরো বেশি বেশি চর্চা করব। এর মধ্যে একটা পরিশীলিত একটা সাংস্কৃতিক পরিবেশ যেমন পাবো, পরিশীলিত একজন সাংস্কৃতিক চর্চার কিছু ছেলে মেয়ে আমরা পাবো, নবীনা পাবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আনমিউট করতে হবে তাহির ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হবার জন্য, বিশেষ করে তসলিম চৌধুরী কাজল ভাইকে, এবং সেই সঙ্গে আমাদের আবৃত্তির বন্ধু পলি পারভিন, আমাদের অনির্বাণ চৌধুরী এবং ইকরা, সালমা, সবাইকে আমরা আমাদের আজকের এই আয়োজনে যুক্ত রাখতে পেরে অনেক 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 কৃতজ্ঞ মনে করছি। কারণ এই সময়ে এইভাবে আমরা যুক্ত না হলে হয়তোবা আমরা খুব বিচ্ছিন্ন হয়ে থাকতাম। তো এখন যে অন্তর্জালে বা এই ফেসবুকের মাধ্যমে আমরা যুক্ত হচ্ছি, আবৃত্তি নিয়ে, কথা নিয়ে, গান নিয়ে, কবিতা নিয়ে, এই ধরনের বিষয়গুলো আমরা হয়তোবা আরো বেশি করে চর্চা করতে চাই। আমাদের সময়কে আমরা অন্যভাবে দেখতে চাই, এই সময়কে আমরা নতুন করে নির্মাণ করতে চাই। এই নতুন করে সময়কে নির্মাণ
করার জন্যই আমাদের এই ধরনের আয়োজন। আমরা প্রতি শুক্রবার বিকেল 5টা থেকে এই আয়োজন করে থাকি এবং গত মঙ্গলবার থেকে প্রতি মঙ্গলবার আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তার শ্রদ্ধার প্রতি, তার স্মৃতির প্রতি আমরা উচ্চারক দায়বদ্ধ থেকে আমরা অনুষ্ঠান করছি পিতার চির উন্নত শীত। আমরা আগামী মঙ্গলবার সেই অনুষ্ঠান আমরা আবারও করব। আগামী শুক্রবারও হয়তোবা এই অনুষ্ঠান আবারও অন্য অতিথিদের সামনে নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। প্রিয় সুধী, আপনারা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছেন, ছিলেন এবং আগামীতেও এভাবেই সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে থাকবেন, এইটুকুই প্রত্যাশা করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে সতর্ক করুন, অন্যকে সুস্থ রাখুন। ধন্যবাদ সকলকে। আজকের মতো আমরা স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। সবাই ভালো থাকবেন, কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন।